কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে সংগঠন গুছিয়ে নিতে এবং ভোটের ইস্যু নিয়ে বার্তা দিতে ভার্চুয়াল মেগা বৈঠকের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে ভুতুড়ে ভোটার অভিযোগকে সামনে রেখে এগোতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যে এবার দলকে ঢেলে সাজানোর বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কড়া নাড়ছে বিধানসভা ভোট। ভোটার তালিকায় নজর তৃণমূলের। ভুতুড়ে ভোটারের অভিযোগকে হাতিয়ার করে কোমর বেঁধেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভার্চুয়াল মেগা বৈঠকে যোগ দিলেন 4000-এর বেশি প্রতিনিধি। ভোটার লিস্টের কাজ সারা বছরের, একদিন বা দুদিনের কাজ নয়। বৈঠকে সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেগা বৈঠকে দলকে ঢেলে সাজানোর বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংগঠনিক জেলা হিসেবে ডিএলএ নিয়োগ করতে হবে, ডিএলএ 1 ও ডিএলএ 2 নিয়োগ করতে হবে। 5 দিনের মধ্যে জেলা কমিটি তৈরি করুন। 27শে মার্চের মধ্যে ব্লক কমিটি তৈরি হবে। ভোটার লিস্ট খতিয়ে দেখতে তৈরি হবে ব্লক কমিটি। বিইআরএস ও পিইআরএস পদে 5টি করে নাম দিতে হবে। নাম পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে। ভোটার লিস্টের কাজ সময় মতো করতে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ কাজে কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। একই সঙ্গে নির্দেশ দেন প্রতি মাসে জেলা কমিটির একটি বৈঠক হবে। ব্লক ও পঞ্চায়েত স্তরের বৈঠক 15 দিনে একবার, বুথ স্তরেও 2বার করে বৈঠক করতে হবে। জেলাওয়ারি সংগঠনের ফল বিশ্লেষণ করলেন অভিষেক। যেখানে বুথে ধারাবাহিকভাবে পরাজয় হচ্ছে তার তালিকা তৈরি করতে নির্দেশ দিলেন। প্রয়োজনে অঞ্চল সভাপতি পর্যন্ত পরিবর্তন করার বার্তাও দিলেন তিনি। দল কবে বলবে তারপর কাজ করব, এটা হবে না। মমতা অভিষেক বৈঠক করলেই জিতে যাবেন, এটা ভাবলে চলবে না, মেগা বৈঠকে বললেন অভিষেক। জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে দলের কাজ ভালো হচ্ছে না। জেলাতেও দুর্বল সাংগঠনিক এলাকায় নজর রাখার নির্দেশ। রানাঘাটের সংগঠনের কাজে খুশি নন। পশ্চিম বর্ধমানে 137টি বুথে পিছিয়ে দল। আমরা দুর্গাপুর পূর্বে ভালো ফল করেছি। খড়গপুর সদরে 270টি বুথের মধ্যে কিছু বুথে কম ভোটে হার। গড়বেতা, ঘাটাল, সবং, কেশপুরে ভালো ফল। পূর্ব মেদিনীপুর জেলার ফল নিয়ে উদ্বিগ্ন অভিষেক। এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে ভোট করার অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর ও মালদা জেলায় তিনি নিজে বৈঠক করবেন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো বৈঠকে বিজেপিকে ভুতুড়ে ভোটার নিয়ে বিঁধেছেন অভিষেক। ভুতুড়ে ভোটার নিয়ে দিল্লি ও মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টেনে এদিনও রাজ্যে বিজেপির পরিকল্পনার অভিযোগ তোলেন তিনি। দলে টাকা চাওয়ার অভিযোগ নিয়ে সরব হন অভিষেক। জানালেন আইপ্যাক বা তাঁর নামে টাকা চাওয়ার একাধিক অভিযোগ উঠছে। এমনকি টাকা চাইলে 8142681426 নাম্বারে ফোন করে জানাতেও নির্দেশ দিলেন তিনি। সব মিলিয়ে পাখির চোখ বিধানসভায়, তাই ইস্যুভিত্তিক প্রচারে ভর দিতে ভুতুড়ে ভোটারকেই সামনে রেখে এগোতে চাইছে তৃণমূল। মেগা বৈঠকে অন্তত সেই সুরই বেঁধে দিলেন অভিষেক। কলকাতা টিভি। সোমবার হুগলির ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ওই দিন বিকেলে ফুরফুরা শরীফের ইফতারে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরের খবরে খুশি ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। রমজান মাসে মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকার ফুরফুরা শরীফে বহু উন্নয়নমূলক কাজ করেছে। সেই সমস্ত কাজ ওই দিন মুখ্যমন্ত্রী সরেজমিনে খতিয়ে দেখতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বাংলার অভিভাবক এবং উনি ফুরফুরা শরীফকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। উনি ফুরফুরা শরীফে আগামীকাল সোমবার উনি আসবেন এবং আগামীকাল একটা পবিত্র আমাদের দিন এবং দুঃখের দিন বলতে হবে, পবিত্র দিন বলতে হবে। কারণ ওই দিনে হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ওই দিনে পরলোক গমন করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। ওই দিন আসছেন, কালকে 3রা চৈত্র আছে, তা উনি আসবেন। তার জন্য আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রী তো ফুরফুরা শরীফের প্রতি বরাবরই একটা ভালোবাসা দেখিয়ে এসেছেন। তো আমাদের যেহেতু রমজান মাস চলছে, এই মাসে তিনি চেয়েছেন যে একটু ফুরফুরার যে সমস্ত পীরজাদা আছেন তাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ এবং একসাথে বসে একটু ইফতার প্রোগ্রাম। এই সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যেই তিনি আসার জন্য
ইচ্ছা প্রকাশ করেছেন। সেই অনুপাতে আমরা যারা পীরজাদা বা পীর সাহেব আছেন যারা ফুরফুরা শরীফে, তারাও মানসিকভাবে প্রস্তুতি এবং তিনি আসলে তার সাথে দেখা করার জন্য এবং বাংলার মানুষের কথা বলার জন্য বিভিন্ন পদক্ষেপ যাতে তিনি নিতে পারেন আগামীতে, সেইগুলো কিভাবে কি করা যায় সেগুলো নিয়ে আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করছি এবং তার আশাকে আমরা স্বাগত জানাচ্ছি। দিনে তিনি পলিটিক্যালি কোনো নেতা বা কাউকে রাখছেন না, উনি নিজে থাকছেন এবং আমাদের ডিএমস এবং বা প্রশাসনিক লেভেলে যারা আছেন তারা থাকার কথাই আমরা জানতে পেরেছি আর কি। ভুতুড়ে ভোটার ইস্যুতে বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রে খবর, বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ এবং বিষয়ক মন্ত্রকের সচিব, কেন্দ্রীয় আইন সচিব। সমস্ত জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন মতামত এবং পরামর্শ চাওয়া হয়েছে। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের তরফে জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছে, কেন পাসপোর্ট ও আধার কার্ডের মতো ভোটার কার্ডে ইউনিক নাম্বার থাকবে না। এই আবহে আধার কার্ডের সঙ্গে এপিকে সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, সংযুক্তিকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। তা বাস্তবায়িত করতে হলে তার প্রক্রিয়া কি হবে সে বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে মঙ্গলবারের বৈঠকে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। অন্যদিকে সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। বলা হয়েছে, এই মতামত যেন আগামী 30শে এপ্রিলের মধ্যে পাঠানো হয় কমিশনের কাছে। ভুতুড়ে ভোটার তথা একই এপিক নাম্বারে একাধিক জনের নাম থাকার প্রসঙ্গে প্রথম থেকে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভায় মুখ্যমন্ত্রী একাধিক উদাহরণ দিয়ে ওই অভিযোগ তোলেন। তারপরে তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। মমতার অভিযোগের পরেই 5 দিনের মধ্যে জোড়া বিবৃতি দিয়ে কমিশন স্বীকার করেছে যে এক এপিক নাম্বারে একাধিক রাজ্যে ভোটার কার্ড রয়েছে। তৃণমূলের তোলা অভিযোগ সমর্থন করেছে কংগ্রেস, এনসিপির মতো দলও। বিজেপি একাধিক দলের বক্তব্য, একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যে কিভাবে ভোটারের নাম থাকতে পারে। দিল্লিতে তোলপাড় শুরু হওয়ার পরেই কমিশন খানিকটা নড়ে চড়ে বসেছিল। এবার আধারের সঙ্গে এপিক সংযুক্তিকরণের বিষয়ে বৈঠকও চূড়ান্ত করে ফেলল নয়াদিল্লির নির্বাচন সদন। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নরেন্দ্র মোদী সরকারের আটকে রাখা নরেগার বকেয়া টাকা কি এবার পাবে পশ্চিমবঙ্গ? এবার আটকে রাখা 100 দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গকে দিয়ে দেওয়ার প্রস্তাব। ওড়িশার কংগ্রেস সাংসদ সন্তগিরি শঙ্কর উলাকার নেতৃত্বে গঠিত স্ট্যান্ডিং কমিটি অন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংসদীয় কমিটিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য বিস্তার সহ মোট 29 জন সাংসদ। সংসদীয় কমিটি গত বুধবার এই রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কাজ করেও পশ্চিমবঙ্গের শ্রমিকেরা প্রাপ্য টাকা পাচ্ছেন না 2022 সাল থেকে। কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ এনেছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। কমিটির বক্তব্য, এইভাবে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ায় পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে বাইরে যাওয়া বেড়েছে। কমিটির মত, যে বছর বা যে এলাকা নিয়ে বিতর্ক চলছে সেই অংশের টাকা না হয় সমস্যা মিটলে দেওয়া হোক, কিন্তু বাকি বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক এবং পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ ফের চালু করা হোক। সংসদীয় কমিটি তাদের রিপোর্টে বলেছে, বর্তমানে 100 দিনের কাজে মজুরি এক এক জায়গায় এক এক রকম। যেমন নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে দিনে 234 টাকা, আবার হরিয়ানা, সিকিমে দিনে 374 টাকা। কমিটির পরামর্শ, সব রাজ্যে এক হারে মজুরি দেওয়ার নীতি চালু করা হোক। কমিটি আরো বলেছে, 100 দিন নয় 150 দিন কাজের গ্যারান্টি চালু করতে MGNREG আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হোক। সংসদীয় কমিটি তাদের রিপোর্টে আরো বলেছে, 2025-এর 15 ফেব্রুয়ারি পর্যন্ত NREGA খাতে কেন্দ্রের কাছে বিভিন্ন রাজ্যের পাওনা শ্রমিকদের মজুরি বাবদ 12,219 কোটি 18 লক্ষ টাকা সহ 23,446 কোটি 27 লক্ষ টাকা। এই তথ্য তুলে ধরে সংসদীয় রিপোর্টে একটি বিপজ্জনক দিকে আঙুল তুলেছে। বলা হয়েছে, 100 দিনের জন্য বাজেটে ধরা 86,000 কোটি টাকার 1/4 চলে যাবে পুরনো বকেয়া মেটাতে। এর ফলে চলতি বছরে 100 দিনের কাজে বাজেট বরাদ্দ কার্যত গিয়ে দাঁড়াচ্ছে বাজেটে ঘোষিত 86,000 কোটি টাকা নয়, 62,553 কোটি 73 লক্ষ টাকায়। এর
এর ফলে সরকারের 100 দিনের কাজ দেওয়ার যে সাংবিধানিক দায় তা কি ব্যাহত হতে পারে? এই প্রশ্ন তুলেছে কংগ্রেস সাংসদ সন্তগিরি শঙ্কর উলাকার নেতৃত্বে গঠিত স্ট্যান্ডিং কমিটি অন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ। এবার দেখান মোদী সরকার সংসদীয় কমিটির রিপোর্টকে কতটা গুরুত্ব দেয়। কলকাতা টিভি। পর্যায়ক্রমে বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি নিয়োগের কথা আগেই জানিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই অনুযায়ী প্রথম পর্যায়ে 25টি জেলার নিযুক্ত জেলা সভাপতির নাম প্রকাশ করল বিজেপি। 17টি সাংগঠনিক জেলায় নতুন মুখ, 8টি জেলায় পুরনোদের ভরসা। বিধানসভা নির্বাচনের আগে সংঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদের গুরুত্ব, বাদের তালিকায় শুভেন্দু ঘনিষ্ঠরা। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে এবার বড়সড় সাংগঠনিক রদবদল। রাজ্যে 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি সাংগঠনিক জেলার নয়া সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। 25টির মধ্যে 17টি সাংগঠনিক জেলায় নতুন মুখ, 8টি জেলায় পুরনোদের ভরসা। তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে সংঘ ঘনিষ্ঠদের, বাদ পড়েছেন শুভেন্দু ঘনিষ্ঠরা। এখনো 18টি জেলায় সভাপতি বাছাই বাকি। কোচবিহার সাংগঠনিক জেলার নয়া সভাপতি অভিজিৎ বর্মন, জলপাইগুড়ি শ্যামল রায়, শিলিগুড়ি অরুণ মণ্ডল, দক্ষিণ দিনাজপুর স্বরূপ চৌধুরী, মালদা উত্তর প্রতাপ সিং, মালদা দক্ষিণে অজয় গঙ্গোপাধ্যায়, জঙ্গিপুরে সুবলচন্দ্র ঘোষ, মুর্শিদাবাদ সৌমেন মণ্ডল, উত্তর নদিয়ায় অর্জুন বিশ্বাস, বারাসাত রাজীব পোদ্দার, বসিরহাটে সুকল্যাণ বৈদ্য, কলকাতা উত্তর শহরতলি চণ্ডী চরণ রায়, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, দক্ষিণ কলকাতায় অনুপম ভট্টাচার্য, জয়নগর উৎপল নস্কর, হাওড়া টাউন গৌরাঙ্গ ভট্টাচার্য, শ্রীরামপুর সুমন ঘোষ, হুগলি গৌতম চট্টোপাধ্যায়, আরামবাগ সুশান্ত বেরা, তমলুকে মলয় সিংহ, কাঁথি সোমনাথ রায়, বাঁকুড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পুরুলিয়ায় শঙ্কর মাহাতো, আসানসোলে দেবতনু ভট্টাচার্য। বর্তমানে অভিজিৎ রায়ের উপরে ভরসা রেখেছে বঙ্গ বিজেপি। শুভেন্দুর খাস তালুক অর্থাৎ তমলুক এবং কাঁথির সাংগঠনিক জেলায় যে সভাপতি বদল হবে সেই নিয়ে কোনো সন্দেহ ছিল না। সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ায় তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদ ছেড়েছেন তাপসী মণ্ডল। তাই সেই জায়গায় নয়া সভাপতি করা হয়েছে মলয় সিংহকে। বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকে সরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুকল্যাণ বৈদ্যকে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো রাজ্য নেতৃত্বকে, কেন্দ্রীয় নেতৃত্বকে যে আমাকে ভরসা করার জন্য। আমি সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে আমাদের সমস্ত সনাতনী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে নিয়ে আগামী দিন 7টা বিধানসভায় আমরা জয়লাভ করব এই আশা রাখছি। আমার সমস্ত সিনিয়র যা কার্যকর্তা আছে এবং জুনিয়র কার্যকর্তা সবাইকে একসাথে নিয়ে, নতুন পুরনো কার্যকর্তাদের একসাথে নিয়ে একটা মজবুত টিম তৈরি করা, যাতে 26-এর নির্বাচনে আমরা লড়াই করে বসিরহাট ভালো ফল করতে। সুকান্ত মজুমদারের পরিপূরক কে, সেই নিয়ে বিতর্ক অনেক। পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নয়া রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে কোনো উচ্চবাচ্চা নেই গেরুয়া শিবিরের। অথচ ভোটের লক্ষ্যে তড়িঘড়ি 25টি সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা বিজেপির। এই ঘোষণার পরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, অস্বস্তিতে রাজ্য বিজেপি। 26-এর নির্বাচনে 26টা সিটও পাবে না বঙ্গ বিজেপি, চ্যালেঞ্জ পদ্ম শিবিরেরই একাংশের। এক্ষেত্রে 26-এর ভোটের আগে সাংগঠনিক জেলাগুলির সভাপতি পরিবর্তন করে কি আদৌ নিজেদের সংগঠন মজবুত করতে পারবে বঙ্গ বিজেপি? নজর সেদিকে। কলকাতা টিভি। এক দেশ এক ভোট নিয়ে জনতার মতামত যাচাই করতে চলেছে যৌথ সংসদীয় কমিটি। কমিটির তরফে একটি ওয়েবসাইট আনা হয়েছে। যে কোনো ভোটদাতা সেই ওয়েবসাইটে তার মতামত দিতে পারবে। একসঙ্গে দেশের এবং রাজ্য বিধানসভা এবং কেন্দ্রের সাধারণ নির্বাচন করার লক্ষ্যে বিল পেশ হয় সংসদে। বিল নিয়ে বিরোধীদের তুমুল আপত্তির প্রেক্ষিতে তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
বিরোধীদের প্রতিবাদ উপেক্ষা করে গত ডিসেম্বরে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল সংসদে পেশ করে নরেন্দ্র মোদী সরকার। তারপরেই শুরু হয় বিতর্ক। বিরোধীদের আপত্তির জেরে বিলের খসড়া পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এক দেশ এক ভোট নীতি কার্যকর করার ক্ষেত্রে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু মুখে সে কথা বললেও বিজেপি যেভাবে একতরফা বিল পাশের চেষ্টা করে তাতে তীব্র আপত্তি জানায় বিরোধীরা। এই বিল পাশ করাতে সংবিধান সংশোধন করা বাধ্যতামূলক। সংবিধান সংশোধনে সংসদের দুই কক্ষেই 2/3 সমর্থন আবশ্যক, অর্থাৎ সংশোধনী পাশ করাতে লোকসভায় 307 এবং রাজ্যসভায় 158 সদস্যের সমর্থন দরকার, যা বর্তমানে সরকার পক্ষ বা এনডিএর নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক ভোট নীতি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে কার্যকর করতে চান। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, সংখ্যার জোরে অতীতে একের পর এক বিল বিরোধীদের উপেক্ষা করে পাশ করাতে পারলেও এবার যে তা সম্ভব হবে না সেটা বুঝতে পেরেই ধীরে চলার কৌশল নিয়েছে শাসক দল। সেই লক্ষ্যেই যৌথ সংসদীয় কমিটির আহ্বায়ক বিজেপি সদস্য পিপি চৌধুরী জনমত যাচাই করতে একটি ওয়েবসাইট চালুর কথা ঘোষণা করেছেন। সাধারণ মানুষ এ বিষয়ে কী মতামত দেয় তা কমিটিতে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। কলকাতা টিভি। আজ দিল্লিতে হতে চলেছে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স। সভাপতিত্ব করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গোয়েন্দা সংস্থাগুলিকে কিভাবে কাজে লাগানো উচিত তা নিয়ে আলোচনা। 20টি দেশের গোয়েন্দা প্রধানরা থাকবেন এই বৈঠকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো আজকে এই বৈঠক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি উপস্থিত থাকবেন এবং তিনি সভাপতিত্ব করবেন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো আজ দিল্লিতে হতে চলেছে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স এবং সেখানে সভাপতিত্ব করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গোয়েন্দা সংস্থাগুলিকে কিভাবে কাজে লাগানো উচিত এবং সেই বিষয় নিয়ে আলোচনা হবে। 20টি দেশের গোয়েন্দা প্রধানরা থাকবেন এই বৈঠকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো আজকে বৈঠক করবেন এবং সেখানে অজিত দোভাল তিনি সভাপতিত্ব করবেন। আজ দিল্লিতে হতে চলেছে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কখন এই বৈঠক হতে চলেছে, কারা কারা উপস্থিত থাকছেন? আজকে দুপুরেই কিন্তু বৈঠক হতে চলেছে দিল্লিতে, যেখানে থাকবে জাতীয় অর্থাৎ ভারতের জাতীয় যে নিরাপত্তা যিনি রয়েছেন সেই অজিত দোভাল তিনি থাকবেন মূলত এই বৈঠকে, এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রায় এখনো পর্যন্ত যা পাওয়া খবর অনুযায়ী প্রায় 20টি দেশের যারা গোয়েন্দা প্রধান তারা এই বৈঠকে উপস্থিত থাকবে। মূলত এইখানে এই যে সারা পৃথিবী জুড়ে যেভাবে এই সাইবার ক্রাইম এবং টেররিজম যেভাবে হচ্ছে আর তার রুখতেই কিন্তু এই বৈঠক, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন একদিকে যেমন থাকবেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তার নেতৃত্বেই হবে এই বৈঠক, এবং সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক অপরাধের মোকাবিলা করতে কিভাবে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করতে হবে বা কাজে লাগানো উচিত তা নিয়ে হবে আলোচনা। অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সহ প্রায় 20টি দেশের গোয়েন্দা প্রধানরা থাকবেন যারা সহকারী ডেপুটি যারা গোয়েন্দা প্রধান তারাও থাকবেন এই বৈঠকে। এই বৈঠক মূলত যেটা থাকতে পারে এখনো পর্যন্ত ইউএস এর জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসী গারবার্ট, কানাডার গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রজার্স এবং ইউকের রিচার্ড মোর সহ গোয়েন্দা প্রধানদের সহকারী গোয়েন্দা প্রধানরাও এই বৈঠকে উপস্থিত থাকবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ যখন এই সময়ের মধ্যেই যখন একদিকে যখন বালুচিস্তানে যে ঘটনা ঘটছে সেই সময় দাঁড়িয়ে এই বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্য বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ জানাবো দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। বাংলাদেশের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাষ্ট্রসংঘের। আগামী 7 দিনের মধ্যে রাষ্ট্রসংঘে শেখ হাসিনার পদত্যাগপত্র জমার নির্দেশ। পদত্যাগপত্র জমা না করলে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকারকে বাতিল বলে গণ্য করবে রাষ্ট্রসংঘ। সেক্ষেত্রে দেশের ক্ষমতা গ্রহণ করবেন সেনাপ্রধান। পাশাপাশি শেখ হাসিনাকে ক্ষমতা হস্তান্তর করতেও পারেন তিনি।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ ছাড়া মুজিব কন্যা ঘটনার পর থেকে উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপরে হামলা অব্যাহত। এই উত্তাল পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের তরফে প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তনের দাবি জানানো হয়েছে। গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 সাথে।